শেখ হাসিনা নিয়ে ভারতের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে তার গতিবিধি এবং তারই সঙ্গে ভারত সরকারের অবস্থান যা এই মুহূর্তে চলছে সেই নিরিখে অরূপদা। না দেখুন, প্রথম কথা এই বিষয়ে আমরা দলগতভাবে প্রথম দিন থেকে আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। ভারত সরকার শুনুন, আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকবে, আমাদের রাজনৈতিক বিরোধ চাপানুতো নিশ্চয়ই থাকবে, কিন্তু যখন প্রসঙ্গটা আমাদের দেশের, সেখানে আমরা একদম সবার আগে দেশের নাগরিক এবং নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা এই মুহূর্তে আমাদের দেশের পাশে থাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম জায়গায় আমাদের দলের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বিষয়টাকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখছেন। সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে আমাদের মধ্যে যত বিরোধী থাক, ইন্ডিয়ার বিরোধী নেতারাও সবাই উপস্থিত, এবং একটা জায়গায় আমরা খুব পরিষ্কার, ভারতের সরকার যে স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ডে আমরা সবাই একমত। কিন্তু তার বাইরে গিয়েও যেহেতু সাবজেক্টটা বাংলাদেশ এবং সবচেয়ে বেশি এফেক্টেড হবে পশ্চিমবঙ্গ খুব স্বাভাবিকভাবে, কারণ জিওগ্রাফিক্যালি বাংলাদেশের পুরো সারাউন্ডিংটাই হচ্ছে ভারতবর্ষ এবং তারও মেজর স্টেক হোল্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশে যদি আগুন লাগে প্রতিবেশী হিসেবে নিশ্চিতভাবে আমাদেরও একটা বাড়তি দায় বা দায়িত্বের জায়গা থেকে যায়। অরূপদা একটুখানি আটকাচ্ছি, জাস্ট একটা ছবি, আপনি যখন কথা বলছেন প্রচুর ছবি আমরা তুলে ধরছি। আজকেই মানিকগঞ্জের ছবি যেটা দেখা গেছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক আসছেন, সেই ছবি কিন্তু নজরে এসছে। অরূপদা আমি একদম এবং কিছু ছবি তো দেখুন, এর মধ্যেও কেন বলছি, কিছু ছবি তো আমাদেরকেও কষ্ট দেয়, বেদনা দেয়, কারণ যারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেন তারা যখন বলছেন ভাঙ, ওই মূর্তিটা ভেঙে ফেল, ওটা ভেঙে ফেল, তারা যেই ভাষায় বলছেন ভেঙে ফেল, সেই ভাষায় কথা বলার অধিকারটা কিন্তু তারা পেয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য, এবং সেই অধিকারটাই বঙ্গবন্ধুর কৃতিত্ব কিন্তু কেউ অস্বীকার করতে পারেন না। আমার আশঙ্কার জায়গা এখানেই যে ১৯৭৫-এর ১৪ই আগস্ট মধ্যরাতে, বা টু বি মোর স্পেসিফিক ১৫ই আগস্ট, যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়, তারপর বাংলাদেশকে আবার কিন্তু একটা সুস্থির গভর্নমেন্ট পেতে প্রায় ২ দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, ডিক্টেটরশিপ বা কখনো স্বৈরতন্ত্র, তারপরে ১৯৯৬-এ কিন্তু শেখ হাসিনার সরকার একটা সুস্থির একটা গভর্নমেন্ট দিতে পেরেছিল, প্রায় ২১ বছর লেগে গিয়েছিল। আজকে যখন ২০২৪ সালে আবার এই আনরেস্ট হচ্ছে, আমি জানি না বাংলাদেশ, আমি প্রতিবেশী হিসেবে আমরা সবসময় চাইবো বাংলাদেশ শান্ত হোক, বাংলাদেশ ভালো থাকুক, কিন্তু সেই ভালো থাকার প্রতিফলন কি আমরা দেখতে পাচ্ছি? নিশ্চিতভাবে বাংলাদেশের পক্ষ থেকে যিনি বলছিলেন, বাংলাদেশের নাগরিক, তিনি বলছিলেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের ঢোকা উচিত নয়, কিন্তু আওয়ামী লীগের সময় যদি গণতন্ত্রের কোথাও কোথাও কণ্ঠরোধ হয়েও থাকে, নিশ্চিতভাবেই হয়েছিল, নইলে ছাত্র আন্দোলন হতো না। কিন্তু আজকে যে চেহারা দেখা যাচ্ছে সেটা তো শুধু গণতন্ত্রের কণ্ঠরোধ নয়, কার্যত গণতন্ত্রকে একেবারে কবরে পাঠিয়ে দেওয়ার মতো অবস্থা। যে ছবি মানে সামনে আসছে, যে এটা কোনো, আমি ধর্মের ভিত্তিতে বলবো না, বাংলাদেশে মানে এমন মানুষ রয়েছেন যারা হয়তো এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, এই ছাত্র আন্দোলনকে। আমি দেখছিলাম একজন গায়ক, তার বাড়িতে ৩,০০০ বাদ্যযন্ত্র ছিল, তার বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে, এবং সে কিন্তু নিজেই আন্দোলনের শরিক ছিল। অর্থাৎ এই যে নিয়ন্ত্রণের রাশটা এখন ছাত্র সমাজ রাখতে পারে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন, কারণ ছাত্র সমাজ যে আন্দোলন করেছে সেই আন্দোলন সাফল্য পেয়েছে, কিন্তু সেই আন্দোলনের সাফল্য যদি কোনো মৌলবাদী শক্তির হাতে যায়, তাহলে যেরকম বাংলাদেশের বিপদ ভয়ঙ্করভাবে বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য, প্রতিবেশী ভারতবর্ষ হিসেবেও কিন্তু সেই আগুনের আঁচ আমাদেরকেও পোহাতে হবে। দীপ্তাশ না, প্রথমে বলি, অরূপদা যে বক্তব্যটা রাখলো, বক্তব্যটার সাথে আমি ১০০% একমত। এত সুচিন্তিত বক্তব্য এই ডিবেটে আমি বোধহয় গত কয়েকদিন ধরে এই নিয়ে ডিবেট করছি, আমি মানে খুব কম শুনেছি। এবার আমার যেটা বলার কথা, ওখানকার যিনি ছাত্র নেতা রয়েছেন তিনি, তার বক্তব্যে অনেক কিছুই উঠে এলো, অনেক কিছুই ওনাদের আভ্যন্তরীণ বিষয়, সে নিয়ে আমরা মন্তব্য করব না। আর পররাষ্ট্র বিষয়ে যা বলার আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এস জয়শঙ্কর। আমার কথা হচ্ছে যে ওনার বক্তব্যে আমি যেটা খুঁজে পেলাম না, ওখানকার যে সংখ্যালঘুরা, যে তারা যারা ওই মানিকগঞ্জে আপনি ছবি দেখাচ্ছেন এসে জড়ো হচ্ছে, এবং প্রতিদিন আমরা ছবি দেখছি যে গায়ক তার বাড়িতে ঢুকে বাদ্যযন্ত্র পুড়িয়ে তাকে বার করে দেওয়া হচ্ছে, যে ক্রিকেটার সে খেলতো, তার সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে যোগ ছিল না তাদেরকে ওপরে কি বিভীষিকাময় অত্যাচার চলছে, সেগুলো যখন দেখি না আমার খুব খারাপ লাগে। তখন মনে হয় যে ওই ভাইটাও তো আমারই ভাই, ওই যে লোকটা রয়েছে ওপারে, আজকে আমিও যদি হয়তো হতো আমিও ওপারে জন্মাতে পারতাম। আজকে ২২শে শ্রাবণ, আজকে যখন আমি দেখি যে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে পড়ে আছে, তখন আমার মনে হয় যে বাঙালি হিসেবে আমি লজ্জিত। রবীন্দ্রনাথের এতে কোনো লজ্জা নেই, রবীন্দ্রনাথের স্থান অনেক উঁচুতে, রবীন্দ্রনাথের এতে কিছু যায় আসে না, কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত বোধ করি যখন আমি দেখি ২২শে শ্রাবণে
রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে পড়ে আছে। আমি বাঙালি হিসেবে লজ্জিত বোধ করি যখন আমি দেখি আন্দোলন, সেই আন্দোলনের চেহারা হচ্ছে কোনো মহিলার অন্তর্বাস দুলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা। এটা আন্দোলন নয়, এটা অসভ্যতা, এটা মনে রাখতে হবে। এবং অরূপদা যে কথাটা বলল যে যেন থাকে, আমি অরূপদাকে বলছি অলরেডি রাস চলে গেছে। কারণ আমি মনে করি না ছাত্র আন্দোলনে ছাত্ররা তারা জেল ভেঙে জঙ্গিদের বার করে আনবে এবং বেছে বেছে জঙ্গিদের বার করে আনবে। আমি মনে করি না ছাত্ররা, তারা যতই আন্দোলন করুক, ছাত্র আন্দোলনের একটা চরিত্র থাকে, তারা যতই আন্দোলন করুক তারা কাউকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেবে। এবার তারপরেও আমি বলবো যে আমি এ নিয়েও কিছু বলতে চাই না, এগুলো ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ওদের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন সমস্ত আন্দোলনের পরিণতি একটাই হবে যে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হবে? কেন সমস্ত আন্দোলনের স্লোগান হবে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি? কাদের বলতে চাওয়া হচ্ছে? কেন কোনো আন্দোলনের, ছাত্র আন্দোলনের স্লোগান হবে হাতে যাদের লাল ধাগা, দেশ থেকে তাদের ভাগা? এই যদি হতে থাকে তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওনারা বয়কট ইন্ডিয়া চালাতে পারেন, ওনারা ভারত ছেড়ে কলা গাছকেও জড়িয়ে ধরতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে ভারতও যেমন বাংলাদেশের ওপরে নির্ভরশীল, বাংলাদেশও তেমনি ভারতের ওপরে প্রচুর ক্ষেত্রে নির্ভরশীল। একটুখানি আটকাচ্ছি, যেহেতু ছাত্র আন্দোলনের কথা হচ্ছে, আমাদের সঙ্গে সালমান যেহেতু রয়েছেন। সালমান, এই প্রসঙ্গটা এখানকার মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে বারবার করে, এবং সার্বিক পরিস্থিতিতে এই মুহূর্তে আন্দোলনে একটা পরিণতি বা পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু তারপর নিয়ন্ত্রণ করতে কোথাও কি অসুবিধা হচ্ছে? আমি যেটা বলতে চাই, একটু আগে আমার সহবক্তা যিনি বললেন যে রবীন্দ্রনাথের যে ভাস্কর্য সেটা ভাঙা হয়েছে, এই ভাস্কর্যটা ভাঙা হয়েছে এখন থেকে কয়েক বছর আগে, এবং সেটা ভেঙেছে আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য করা। একেবারে সালমান, ঠিক এই প্রসঙ্গগুলো জানবো। সুস্মিতা দি, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের অবস্থান এবং তারই সঙ্গে শেখ হাসিনা এরপর কোথায় যাবে, যদিও সেই বিষয়ে এই মুহূর্তে একেবারে সামনে আসছে না, কিন্তু ভারত তার অবস্থান একটা রেখেছে। অরূপদা প্রথমে যে কথাগুলো বললো একদম পুরোপুরিভাবে অরূপদাকে সমর্থন জানাচ্ছি, 100% সমর্থন জানাচ্ছি। আমাদের দলগত যেখানে যা লড়াই হোক, লড়াই থাকতে পারে, কিন্তু আমাদের এই আজকে পররাষ্ট্র বিষয়ে যে আজকে যে অবস্থা উঠে এসছে এবং যে পরিস্থিতি আজকে বাংলাদেশে, সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের সাথে থাকব। তার কারণ এইখানে আমাদের দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা বরাবর খুব ভালো ছিল এবং এখনও পর্যন্ত ভালো আছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে তা জানা নেই, কারণ আমরা দেখেছিলাম আজকেই আওয়ামী লীগ, মানে আজকে হাসিনার কথা যে বলা হচ্ছে, আজকে এই হাসিনা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন এই মুক্তিযোদ্ধাদের এবং এই যুদ্ধটাকে পুরোপুরি ইন্দিরা গান্ধী সাপোর্ট করে সে সময় কিন্তু পাকিস্তানকে কোমর ভেঙে দিয়েছিল, বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করে দিয়ে, এবং বাংলাদেশকে স্বাধীন হতে আজকের দিনে যার জন্য বারংবার ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ইতিমধ্যেই টুইট করেছে। হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইন্দিরা গান্ধীর কথা বরাবর মনে পড়ছে। সত্যি কথা, আজকে বুকে বেদনা লাগছে কোনো জায়গায় যখন আমরা শুনছি আমরা দেখছি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা হচ্ছে। বাংলাদেশের এই মানুষগুলো কি ভুলে গেল, কিংবা বাংলাদেশের আজকের ছাত্র সমাজ কি ভুলে গেল যে সেদিনকে মুক্তিযুদ্ধটা হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ একটি মানে দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য। সত্যি খুব খারাপ লাগে। আমাদের মা বাবাদের জন্ম বাংলাদেশে, আমাদের এখনও অনেক আত্মীয় স্বজনরা থাকে, আমরা চাই তারা যাতে সুস্থভাবে সেখানে থাকতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যেভাবে মন্দির ভাঙা হচ্ছে, আবার মন্দির সেরকমভাবে মুসলিমরাও কিন্তু আবার পাহারা দিচ্ছে। এটা শুধু নয় যে মন্দির ভাঙা হচ্ছে, মুসলিমরাও তার সাথে মন্দির পাহারা দিচ্ছে। সালমান আমাদের সঙ্গে রয়েছেন, যেহেতু একটুখানি প্রতিক্রিয়া নিয়ে নেব। সালমান, ঠিক এই জায়গাটা আমরা আসার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ। আর ঈশানী, ঠিক যে প্রসঙ্গটা এই মুহূর্তে উঠে আসছে, এক ভারতের অবস্থান এবং দুই উপমহাদেশের এই যে একটা আনরেস্ট পরিস্থিতি, মূলত কোন পথে, কোন রাস্তায় আগামী দিনে? দেখুন, আপনি যথাযথ শব্দবন্ধ ব্যবহার করলেন যে উপমহাদেশ, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা ইউনিট। ফলে এই ইউনিটের মধ্যে যে বা যারা রয়েছে, তার কোনো একটা ইউনিট, সে যতই ছোট্ট একটা রাষ্ট্র হোক না কেন, সেখানে যদি একটা অশান্ত পরিবেশ তৈরি হয়, সেখানে যদি একটা অভ্যুত্থানের পরে যে অরাজকতা এবং আমি বলবো যে বিভৎসতা আমরা দেখেছি, সেইটা যদি হয়, তাহলে
পুরো উপমহাদেশের ওপর তার একটা ছবি পড়বেই পড়বে, এটা কেউ এড়াতে পারবে না। আমাদের শরীরে যেমনি যদি কোনো অঙ্গের মধ্যে কোনো অস্বস্তি হয় তাহলে পুরো শরীর সেখানে অস্বস্তিতে ভোগে এবং সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসার দিকে যাবার চেষ্টা করি। কিন্তু যেটা আমাদের চিন্তা, আমাদের রাজ্যবাসী, আমাদের এই যে 4000 কিলোমিটার যে বর্ডার নিয়ে আমরা বাস করছি, বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এবং আমাদের রাজ্যে 2000 কিলোমিটারের মতন, বাকিটা উত্তর পূর্ব ভারতের দিকে। এই জায়গাটা আমাদের কাছে আরও বেশি দুশ্চিন্তার কারণ। তার কারণ হচ্ছে, আমি বারবার বলেছি যে এই আন্দোলন একটি মানবিক সংকট তৈরি করবে এবং সেটা করেছে, এবং অনভিপ্রেতভাবেই হিংসার মাধ্যমে এই ধরনের একটা মানবিক সংকট তৈরি হয়েছে। মানুষ প্রাণ ভয় অন্যদিকে পাশের বাড়ি, পাশের পাড়া, পাশের দেশে যাবার চেষ্টা করবে, সেটা হচ্ছে ভারত। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও আমি কিন্তু বলছি, আমি একটুখানি পরের দিকে এসেছি বলে বা যতটা বুঝেছি, যে ভায়োলেন্স তো একটা বড় ব্যাপার হয়েছে, কিন্তু তার মধ্যে একটা সাংঘাতিক ঘটনাও ঘটে গেছে, যে জেল ভেঙে প্রচুর দাগি আসামি তারা বেরিয়ে চলে এসছে। এবার তারা কোন দিকে ধাবিত হবে, তারা কোথায় যাবে, তারা কি সেই এই উদ্বাস্তু সমস্যার আড়ালে এদিক ওদিক ঘুরে পড়বে? এটা আমার ব্যক্তিগত রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী হিসেবে এটা কিন্তু আমার একটা আশঙ্কা। কাজে পুরো নিরাপত্তার দিক থেকে, মানবিক সংকটের দিক থেকে এবং সার্বিক এইখানকার ভারসাম্য আমরা যেটা বলি, সেই ভারসাম্যের দিক থেকে কিন্তু বাংলাদেশের এই যে দ্রুত অবনতি হলো রাজনৈতিক ব্যবস্থাটার, পুরো ব্যবস্থায় একটা আমি বলবো ভেঙে ভঙ্গুর অবস্থা। স্বাধীনতার কথা বলছেন সেইটা সালমান আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকেই তো স্বাধীনতার কথা বলছেন, আপনি বলছেন যে অবনতি, তাই কি ঈশানীদি? আচ্ছা, আমি একটু বলি যে একজন বক্তা একটু আগে বলেছেন যে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হচ্ছে। আসলে এই রবীন্দ্রনাথের এই ভাস্কর্যটা ভেঙেছে আওয়ামী লীগ। গত বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা ভাস্কর্য রবি ঠাকুরে করেছিল রাজু ভাস্কর্যের পাশে। সেখানে রবি ঠাকুরের মুখে টেপ লাগানো ছিল, তার মানে বাংলাদেশে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না প্রতীকী অর্থে। এবং রবি ঠাকুরের হাতে যে কলম ছিল সেটা ছিল ভাঙা, তার মানে মানুষ লিখতে পারছে না। সেই ভাস্কর্যটা ভেঙেছিল আসলে আওয়ামী লীগ, অথচ এখানে মিডিয়াতে দেখানো হচ্ছে সেই ভাস্কর্যটা আন্দোলনকারীরা বা বাংলাদেশের মানুষ ভেঙেছে। আমি এই সঠিক কথাটা বলতে চাই, এবং আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, বাংলাদেশে ভাঙচুর হচ্ছে, এমন অনেকগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আমরা চাই না, কিন্তু সেগুলো ভারতের মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো তো যেভাবে বিভিন্ন সময় দেখানো হয়, বাংলাদেশ প্রচার করা হয়, সেটা আসলে যথাযথ না। তাহলে আপনি কি বলতে চাইছেন এই মুহূর্তে, একটা মিনিট, মানে প্রত্যেকেই প্রশ্ন করতে চাইছেন, আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করিনি, একেবারেই সমাধানের জায়গা থেকে আপনি কি বলতে চাইছেন এই মুহূর্তে বাংলাদেশে যে ছবি উঠে আসছে তার অধিকাংশই অসত্য? আপনি কি এরকম বলতে চাইছেন? আমি খালি বলতে চাচ্ছি যে এই যা দেখানো হচ্ছে তার পুরোটা সঠিক নয়, আমি শুধু এতটুকু বলতে চাই। এবং আপনি দেখবেন যে ভারতবর্ষের ছাত্র জনতা কিন্তু আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। আপনাদের আন্দোলন তো তার পরিণতি, এবং সেই পরিণতির জন্য সালমান আপনাকে একটুখানি আটকাই, আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তারা আপনাকে প্রশ্ন করতে চাইছেন, আপনি প্লিজ সালমান একটু আমাদের সঙ্গে থাকুন। 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, তারা প্রশ্ন করছেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস। আমি খুব সংক্ষেপে প্রশ্নগুলো আপনার কাছে অবধি পৌঁছে দিই। প্রথমে অরূপ চক্রবর্তী। ভাই আদাব। প্রথমত আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি যে তথ্যের কথা বলেছেন আমি মেনে নিচ্ছি যে আপনার তথ্যটা হয়তো এক্ষেত্রে সঠিক, যদিও আমার এখানে বিজেপির প্রতিনিধি বলেছেন সেটাকে কাউন্টার করে আপনি বলেছেন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম আপনার তথ্যটাই সঠিক। আপনি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আজকে আপনি এই চ্যানেলে বসে ডিবেট করছেন, যেই ভাষায় কথা বলছেন সেই ভাষা আপনার মুখ থেকে সরিয়ে দেওয়ার জন্য যারা একদিন আপনার রাষ্ট্রকে অবদমিত করে রেখেছিল, আর আপনার মাতৃভাষায় যাতে আপনি কথা বলতে পারেন তার জন্য যেই মানুষটা আন্দোলন করেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান, যাকে উদ্ধৃত করে অন্নদাশঙ্কর রায় লিখে গিয়েছিলেন, যতদিন রবে গঙ্গা যমুনা, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজকে গোটা বাংলাদেশ জুড়ে যখন মুজিবুর রহমানের মূর্তিগুলো এইরকম বিভৎসতার সাথে ভাঙা হচ্ছে, সেটা কি একজন বাংলাভাষী মানুষ, যে ভাষায় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি গর্বের সাথে, যে আমাদের শাসকরা আমাদের মুখের উপর উর্দু হিন্দি চাপিয়ে দিতে চেয়েছিল, বাংলা পৃথিবীর একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যারা ধর্মের ভিত্তির উপরে উঠে শুধুমাত্র ভাষার ভিত্তিতে রাষ্ট্রকে নির্বাচন করেছিল, আজকে কোথাও সেই গৌরবের জায়গাটা কি কালিমালিপ্ত হয়ে যাচ্ছে না? এটা আপনার কাছে আমার বিনীত প্রশ্ন। আজকে কি আপনি যেরকম রবীন্দ্রনাথের মূর্তির কথা জোর গলায় বলতে পারলেন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কথাটা কি জোর গলায় বলতে পারছেন? এটা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে, কোনো রাজনৈতিক দল হিসেবে না, আমার আপনার কাছে জানার ইচ্ছা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।